তো ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা এয়ার সায়েন্স ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা তোমাদের যে পূর্ণমার্ক 50-এর যে সমস্ত বিষয়গুলো দেওয়া আছে, যে কম্বাইন্ড প্যাকেজ দেওয়া হয়েছে, তারই আমরা পরিবেশ ও বিজ্ঞান সম্পর্কে আলোচনা করছি, যা পূর্ণমার্ক 50 এবং ষষ্ঠ শ্রেণী। তো এইখানে তোমরা একের দাগে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ, সঠিক শব্দ বেছে নিয়ে লিখো। অর্থাৎ এইখানে ব্র্যাকেটের মধ্যে 3টি করে শব্দ দেওয়া আছে, যেটা সঠিক হবে শূন্যস্থানে বসাতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে রয়েছে এবং 2-এর দাগের ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলিয়ে লিখো। এইখানে 3টি রয়েছে, প্রত্যেকটির মান 1 করে। তারপর 3-এর দাগের বেমানান শব্দটি খুঁজে লিখো, প্রত্যেকটির মান 1 করে, 3টি রয়েছে। সত্য মিথ্যে 4-এর দাগের মোট 3টি রয়েছে, প্রত্যেকটি প্রশ্নের মান 1। এবং 5-এর দাগের 2-3টি বাক্যে উত্তর দাও, প্রত্যেকটি প্রশ্নের মান 2 করে, মোট 4টি রয়েছে। এবং 6-এর দাগে 4-5টি বাক্যে উত্তর দাও, এইখানে 5টি রয়েছে, মোট মার্ক হচ্ছে তোমার 15। ওকে, এখানে প্রত্যেকটি প্রশ্নের মান 3 করে। এবং 7-এর দাগের 8-10টি বাক্যে উত্তর দাও, প্রত্যেকটি প্রশ্নের মান 5 করে, মোট 15। ওকে, তো এই সমস্ত প্রশ্নগুলোর সঠিক উত্তর আমরা দেখে নেব, ভিডিওটিকে স্কিপ না করে পুরোটাই দেখবে। 1-এর দাগের সঠিক উত্তর বেছে নিয়ে লিখো। এইখানে 1-এর 1 এখনও পর্যন্ত সবচেয়ে পুরানো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে। এইখানে সঠিক যেটা উত্তর হবে তা হচ্ছে পূর্ব আফ্রিকাতে। ওকে, তাই তোমরা প্রশ্নটি যেভাবে লেখা আছে তার পক্ষে যে উত্তরটা হবে, উত্তরটা হয়ে যাবে এখন পর্যন্ত সবচেয়ে পুরানো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে পূর্ব আফ্রিকাতে। 1-এর 2 মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন যা ফ্রাঁসোয়া জারিজ, চার্লস মাসন, দয়ারাম সাহানি। তো এখানে সঠিক উত্তর হবে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন ফ্রাঁসোয়া জারিজ। 1-এর 3 হরপ্পা সভ্যতা ড্যাশ যুগের সভ্যতা, প্রাগ ইতিহাস, প্রায় ইতিহাস, ঐতিহাসিক। এখানে উত্তর হবে হরপ্পা সভ্যতা প্রাক ঐতিহাসিক যুগের সভ্যতা। বোঝা গেল? এরপর আমরা ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাবো। এইখানে আমি উত্তরটাই করে দিয়েছি, প্রশ্নটা তোমরা তোমাদের কাছ থেকে দেখে নেবে। ওকে, তো ক স্তম্ভে বন্দরনগর, তা হবে খ স্তম্ভের সাথে লোথান। বৃহৎ স্নানাগার, এটা হয়ে যাবে মহেঞ্জোদারো। এবং উঁচু এলাকা সিডাডেল। ক্লিয়ার? এরপর আমরা 3-এর দাগের যে বেমানান শব্দটি খুঁজে লিখো সেটা দেখে নিই। 3-এর 1 সংহিতা, মহাকাব্য, আরণ্যক, উপনিষদ। তো বেমানান শব্দটি হয়ে যাবে মহাকাব্য। তারপর 3-এর 2 ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, ব্রাহ্মণ। বেমানান শব্দটি হয়ে যাবে গার্হস্থ্য। 3-এর 3 বিদত, সভা, সমিতি, রত্তিন। এখানে বেমানান হয়ে যাবে রত্তিন। ক্লিয়ার? এরপর সত্য মিথ্যা দেখে নেব। 4-এর দাগে 4-এর 1 দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল অসমক। তো এই বিবৃতিটা সত্য হবে। এবং তারপরের দেখো 4-এর 2 চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে বড় হয়ে যান। সরি, এখানে বড় না, শেষ জীবনে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। এটা লিখবে তোমরা যে বৌদ্ধ হয়ে যান, বড় না, বৌদ্ধ হবে। তো এই বিবৃতিটি মিথ্যে হবে। ক্লিয়ার? এরপর আমরা 4-এর 3 দেখে নিই। 4-এর 3 বিনয় পিটক, গৌতম বুদ্ধের মূল কয়েকটি উপনিষদের আলোচনা। এটাও কিন্তু মিথ্যে হয়ে যাবে। এরপর আমরা চলে যাচ্ছি 5-এর দাগের 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। এইখানে 5-এর 1 মেহেরগড় সভ্যতার কোন কোন কৃষিপণ্য উৎপাদিত হতো। এখানে উত্তর হবে মেহেরগড় সভ্যতার প্রথম পর্যায়ের গম, যব জাতীয় শস্য উৎপাদিত হতো। আর দ্বিতীয় পর্যায়ে গম ও যবের পাশাপাশি কার্পাস চাষের নিদর্শন পাওয়া যায়। মেহেরগড় সভ্যতা পৃথিবীর প্রাচীন কার্পাস উৎপাদন কেন্দ্র। ওকে, এরপর 5-এর 2 উপমহাদেশের পুরানো গুহা বসতির প্রমাণ পাওয়া গেছে এমন কয়েকটি স্থানের নাম লিখো। উত্তর লিখে দেবে ভারতীয় উপমহাদেশে পুরানো গুহাবাসী বসতির প্রমাণ পাওয়া গেছে ভীমবাটকা, বাগর আর হচ্ছে হুন্সগি প্রভৃতি স্থানে। এরপর
5-এর 3-এর যে প্রশ্নটি রয়েছে, দেখো, বেদের অপর নাম শ্রুতি কেন? উত্তর হবে, বেদ প্রথম দিকে লিখিত আকারে ছিল না। ঈশ্বরের বাণী মুনি ঋষিরা মনে রাখতেন এবং তাদের কাছ থেকে শিষ্যরা শুনে শুনে মুখস্থ হবে, ঠিক আছে, এটা মুখস্থ হবে, মুখস্থ করতো, শুনে শুনে মনে রাখা হতো, তাই বেদের আর এক নাম হলো শ্রুতি। এরপর চলে আসছি 5-এর 4, জনপদ কি? উত্তর, প্রাচীনকালে বাংলায় যে ক্ষুদ্র ক্ষুদ্র ভৌগোলিক এলাকায় জনগণ বসবাস করত তাদের সমষ্টিকে জনপদ বলে। এরপর আমরা চলে যাচ্ছি 6-এর দাগে যে প্রশ্ন, 4-5টি বাক্যে উত্তর দাও। 6-এর 1, মেগালিথ কি? উত্তর লিখে দেবে, মেগালিথ হচ্ছে এক প্রকার প্রাচীন পাথর যা কোনো স্থাপত্য বা মিনার তৈরি করতে এমনভাবে অনেকগুলো নিয়ে ব্যবহৃত হয়। আর মেগালিথিক হচ্ছে এই বিশেষ প্রাচীন পাথরের তৈরি কোনো স্থাপনা পরবর্তীতে নির্মিত স্থাপনগুলোকে অবশ্যই মনোলিথ বলে অভিহিত করা হয়। এরপর 6-এর 2, জাতকের গল্পের মূল বিষয়বস্তু কি? তো এইখানে উত্তরটি লিখে দেবে, জাতকের মূল চরিত্র বা অতীতে যে বোধিসত্ত্ব, বর্তমান বুদ্ধ, অতীত জীবনের সাথে বর্তমান জীবনের সম্পর্ক স্থাপন করা হয়, যাকে সমাধান বলা হয়। জাতকের উপদেশ নীতি শিক্ষা মানুষকে মৈত্র পরায়ণ, দয়াবান, সৎ, আদর্শবান হতে শেখায়। এরপর চলে যাচ্ছি 6-এর 3, টিকা লিখো, যা হচ্ছে অর্থশাস্ত্র, ঠিক আছে, টিকা লিখো অর্থশাস্ত্র। তো উত্তর লিখে দেবে, চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে রচিত কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থটি অর্থনীতি নয়, রাজনীতি বিষয়ক গ্রন্থ বলে কেউ কেউ মনে করেন। কৌটিল্য একটি ছদ্মনাম। কেউ কেউ মনে করেন চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী চাণক্য অর্থশাস্ত্রের রচয়িতা কৌটিল্য। 1905 খ্রিস্টাব্দে যে মহীশূরের পণ্ডিত ডক্টর শ্যামশাস্ত্রী এই গ্রন্থটির যে পাণ্ডুলিপি আবিষ্কার করেন। গ্রন্থটি অক্ষত অবস্থায় পাওয়া যায়নি, তবে মোট 15টি ভাগে বিভক্ত এই গ্রন্থটি 6000 শ্লোক থেকে মৌর্য যুগের রাজশাসন পদ্ধতি এবং রাজস্ব নীতি, দেওয়ানি ও ফৌজদারি আইন, রাষ্ট্রের নিরাপত্তা, গুপ্তচর বিভাগ, পৌর প্রশাসন, যে নারীর অধিকার, বিবাহ বিচ্ছেদ, গণিকা বৃত্তান্ত, বিধবা বিবাহ প্রভৃতি বিষয়ে জানা যায়। এরপর 6-এর 4-এরটা আমরা দেখে নেব, যে মৌর্য সম্রাটরা গুপ্তচর কেন নিয়োগ করতেন? উত্তরে তোমরা লিখে দেবে, কারণ এই গুপ্তচররা বাদশাহকে সমস্ত কিছু সম্পর্কে অবহিত করত এবং রাজ্যকে যথাযথ এবং সুষ্ঠুভাবে পরিচালিত করতে সহায়তা করত। গুপ্তচরদের এলোমেলোভাবে বাছাই করা হতো না, পরিবর্তে যোগ্যতার ভিত্তিতে নির্বাচন করা হতো। এরপর আসছি টিকা 6-এর 5, হর্ষ চরিত্র। বাণভট্ট হর্ষবর্ধনকে নিয়ে হর্ষচরিত্র লিখেছিলেন, ঠিক আছে, কার হবে না, এখানে লিখেছিলেন। তো এটি একটি প্রশস্তি কাব্য, অর্থাৎ এই কাব্যে হর্ষবর্ধনের কেবল গুণাগুণ করা হয়েছে, পাশাপাশি পশুভূতিদের যে রাজত্ব এবং তার ইতিহাস আলোচনা করেছেন বাণভট্ট। হর্ষবর্ধনের গুণাগুণ করতে গিয়ে তার বিরোধীদের ছোট করেছে বাণভট্ট, যেমন রাজা শশাঙ্ককে অনেকভাবে খাটো করে দেখানোর চেষ্টা করা হয়েছে। হর্ষবর্ধনের বোন রাজশ্রীকে ফিরিয়ে নিয়ে আসার ঘটনার বর্ণনা দিয়ে হর্ষচরিত্র শেষ হয়েছে। হর্ষচরিত্র আসলে হর্ষবর্ধনের আংশিক জীবনী, তবে শুধু গানের জন্য এটিকে নিরপেক্ষ, গানের নয়, এটা গুণের জন্য, ঠিক আছে, গুণের জন্য এটিকে নিরপেক্ষ বলে মেনে নেওয়া মুশকিল। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এইভাবে কিন্তু তোমরা 6-এর দাগের প্রশ্নগুলো লিখবে। এরপর আমরা চলে আসছি 7-এর দাগের যে প্রশ্নগুলো রয়েছে। 7, 8টি বা 10টি বাক্যে উত্তর দাও। 7-এর 1,
তুমি কি মনে করো আগুনের ব্যবহারে মানুষের ইতিহাসে জরুরি একটি পরিবর্তন? উত্তর লিখে দেবে, মানব সভ্যতার ইতিহাসে যে কয়েকটি যুগান্তকারী পরিবর্তন ঘটেছে তার মধ্যে অন্যতম হলো আগুনের আবিষ্কার ও তার ব্যবহার। এই আবিষ্কারের ফলে মানুষের জীবনশৈলী সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছিল। আগুন আবিষ্কার খোলা আকাশের নিচে গুহাবাসী মানুষের যেমন যে উষ্ণতা দিয়েছিল, ঠিক তেমনি রক্ষা করেছিল হিংস্র পশুর হাত থেকে। খাদ্যাভ্যাসের কাঁচা মাংসের স্থানে তারা খেতে থাকলো যে পোড়ানো মাংস, যে শারীরিক গঠনের ক্ষেত্রেও বিশেষ পরিবর্তন এসেছিল। এরপর 7-2 যে প্রশ্নটি রয়েছে দেখো, সেই প্রশ্নটি দেখো যে বৈদিক যুগের ব্যবসা বাণিজ্য কেমন ছিল? উত্তরে লিখে দেবে, বৈদিক যুগের শুরুতে ব্যবসা বাণিজ্য তেমন চল ছিল না। সমস্ত মানুষই ছিলেন যে প্রতিপালক বা কৃষিজীবী। বৈদিক যুগের মধ্যবর্তী সময় থেকেই সমুদ্রপথে ব্যবসা বাণিজ্যের সূত্রপাত হয়। বৈদিক যুগে জিনিসপত্র বিনিময় করা হতো। যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে পশ্চিম এশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কের কথা জানা যায়। মূলত এই সময় ভারত থেকে বনৌষধি, তামা, চন্দন কাঠ, পশু চর্ম, হাতির দাঁত রপ্তানি হতো। আমদানি করা হতো সুগন্ধি, কাঁচ, টিন প্রভৃতি এইগুলো। এরপর 7-3 নব্য ধর্ম আন্দোলন বলতে বা নব্য ধর্ম আন্দোলন কেন গড়ে উঠেছিল? উত্তরে তোমরা লিখে দেবে, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক নাগাদ ভারতীয় উপমহাদেশের সমাজ, অর্থনীতি, রাজনৈতিক বদলাতে শুরু করে। নতুন নতুন নগর গড়ে ওঠে। ব্যবসায়ীদের মধ্যে অনেকেই ধনী ছিল। যজ্ঞে পশু বলি দেওয়া কৃষকের পক্ষে ক্ষতিকারক হয়ে ওঠে। আগে বর্ণবাদ ছিল কাজের ভিত্তিতে, পরে তার জন্মগত এবং ধর্মের বহুলতা, আচার, সর্বশ্রোতা এক সময় বৈদিক ধর্ম থেকে সাধারণ মানুষকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য করেছিল। সমুদ্র যাত্রা নিষিদ্ধ ছিল। সুদে টাকা খাটানো নিন্দনীয় প্রভৃতি বিষয় শুরু হওয়ায় ব্যবসায়ীরা বিপদে পড়েছিল। তাই তারা নতুন ধর্মের দিকে ঝুঁকতে আরম্ভ করেছিল। বৈষ্ণবদের পাশাপাশি ক্ষত্রিয়রাও নতুন ধর্মের দিকে ঝুঁকেছিল। এই চাহিদার জন্য এসেছিল 2টি নতুন ধর্ম, যা হচ্ছে জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম। ব্রাহ্মণ ধর্মের যাগযজ্ঞের বিরোধিতা করে, পশু বলি নিষিদ্ধ করে, বেদদের বিরোধিতা করে ধর্ম সম্পর্কে এক নতুন পথের সন্ধান দেন। এই সব ধর্মের প্রচার করার জন্য নতুন অনেক কথা বলেছিলেন, যা সাধারণ মানুষকে আকর্ষণ করেছিল। আর এই নতুন ধর্মমতগুলো নব্য ধর্ম নামে পরিচিত ছিল। ওকে, তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল তোমাদের ইতিহাসের পূর্ণমার্ক 50-এর সমস্ত উত্তর। তোমরা যদি আরও নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে যাবে, সেইখানে প্লেলিস্ট দেওয়া থাকবে, সেইখানে সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া আছে, সেইখান থেকে তোমরা সংগ্রহ করতে পারো। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ওকে, থ্যাংক ইউ।